সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশন সাপ্তাহিক আয়োজন প্রবাসী বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। আজকে সার্বিক বিষয়ে আলোচনার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জানাল আবেদিন ভূঁইয়া এবং ফ্রান্সের ফ্র্যাঙ্কো বাংলা প্রেসিডেন্ট জনাব আতিকুজ্জামান। আতিক ভাই এবং জানাল ভাই, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনারা তো দীর্ঘদিন আতিক ভাই ফ্রান্সে আছেন এবং জনাল ভাই আমেরিকাতে রয়েছেন দীর্ঘদিন। তো আমি প্রথমেই ফ্রান্সের আতিক ভাইয়ের কাছে আসব। আতিক ভাই, আপনি তো অনেক দিন ফ্রান্সে রয়েছেন, তো আমরা জানি যে আপনি ওখানকার বাঙালি যে সংগঠন রয়েছে ফ্র্যাঙ্কো বাংলা, তো এই সম্পর্কে কিছু বলবেন কি, যে কেন আপনারা এই সংগঠনটি করেছেন, কি উদ্দেশ্যে করেছেন আসলে? ধন্যবাদ ২১শে টিভির সকল কলাকৌশলী সাংবাদিক ভাইদেরকে এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন প্রবাসী এবং দেশে থেকে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা, ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি এবং ফ্রান্সের সকল লোকদের কাছ থেকে আপনাদের জন্য রইল ঈদের শুভেচ্ছা হচ্ছে। আমি ফ্রান্সে ফ্রাঙ্কো বাংলা নামে একটা অ্যাসোসিয়েশন করেছিলাম শুধু প্রবাসী যে বাঙালি ভাইয়েরা আছে যাতে আমাদের কালচার কৃষ্টি ধরে রাখতে পারে এবং বাঙালি কমিউনিটি যাতে আমাদের সব ধরনের সেবা পেতে পারে, যারা নতুনরা এসে বাংলাদেশে বসবাস শুরু করে, এটাকে উদ্দেশ্য করেই আমার ফ্রাঙ্কো বাংলা অ্যাসোসিয়েশনকে করা। আর ফ্রাঙ্কো বাংলার আরেকটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে ফরাসিরাও বাংলাদেশের কালচার সম্বন্ধে জানতে পারে, সেই উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশনটা গড়ে তুলেছিলাম। আজকে এই অ্যাসোসিয়েশনটি খুব ভালো অবস্থানে আছে, বাংলাদেশের কমিউনিটির মধ্যে এর গ্রহণযোগ্যতা বেশ ভালো। আপনারা যদি ফ্রান্স সম্বন্ধে কেউ জেনে থাকেন তাহলে দেখতে পারবেন আর কি। আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশকে? বাংলাদেশ হচ্ছে আমার প্রাণ, মা মাটি বাংলা, মা মাটি নদী, এই সব কিছুই আমাদেরকে টানে। আমরা প্রবাসী যারা থাকি বিশেষভাবে অনেক কিছু, যেমন আজকে ট্যুরিজম সম্বন্ধে যদি বলতে যাই, দেখা হয় না এই চক্ষু মেলিয়া গড় থেকে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা এই একটি ধানের শীষের উপর যে একটা শিশির বিন্দু আছে, এটাই আমাদেরকে ঠিক করে দেখা হয়নি। অথচ আমরা সারা বিশ্ব চষে বেড়াচ্ছি, এই আনন্দটা কোথাও নেই যে ধানের শীষের উপর ছোট্ট শিশির বিন্দুটা আছে, এটা শুধু বাংলাদেশে এসেই আমরা অনুধাবন করতে পারি। আমরা এখন জানাল ভাইয়ের কাছে আসবো। আচ্ছা জানাল ভাই, আপনি তো দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, প্রবাসী বাংলাদেশী হিসেবে আপনি বাংলাদেশ থেকে কি ধরনের প্রত্যাশা করছেন? ইটিভির দর্শকদেরকেও ধন্যবাদ, আপনারা এই অনুষ্ঠান দেখতেছেন। বাংলাদেশ আমাদের একটা অনেক সম্ভাবনাময় দেশ এবং বাংলাদেশের যে সম্পদ আছে আমাদের হাওয়ার বাওয়ার, আমরা যা দেখলাম এই গত ৩ সপ্তাহে, আমি মনে করি বাংলাদেশের সম্পদ, আমরা 25 বিলিয়ন এখন গার্মেন্টস আছে, এটা আমরা 150 বিলিয়নের উপরে আমরা শুধু মিঠা পানি সম্পদকে আমরা সারা ওয়ার্ল্ডকে বিক্রি করতে পারবো। দেশে বিনিয়োগের বিষয়ে আপনার মনোভাব থেকে কি আপনি বলবেন যে আসলে কি ধরনের বিনিয়োগে আপনি অথবা আপনারা আগ্রহী বাংলাদেশে? সুইট ওয়াটার যে আমাদের আছে, যে সুইট ওয়াটারের যে সি ফুড যেগুলি সারা ওয়ার্ল্ডে এখন ইউটিলাইজ হয়েছে, সি ফুড রেস্টুরেন্টগুলিতে। এখন ধরেন আমেরিকাতে একটা প্রোডাক্ট আছে, তারা সারা পৃথিবীতে একটা দেশে এই প্রোডাক্টটা হয়তো, সেটা হলো আমেরিকাতে আছে। এটা সেই প্রোডাক্টটা চায়নারাই না, গত 7 বছরে তারা অ্যাটলিস্ট $110 বিলিয়ন তারা ইউএসকেই বেচে এই প্রোডাক্টটা। ওরা ওদের থেকে নিয়ে আসছে বীজ, ওরা ইউএসকে আবার এই বীজটা প্রোডাকশন করে বিক্রি করে। তো এটা আমাদের দেশের উপরে অনেক সম্ভাবনা, হাওয়ার বাওয়ারের এলাকাগুলিতে এগুলি আমরা উৎপাদন করার জন্য আমি মনে করি আমরা এই মার্কেটে ধরতে পারবো। বাংলাদেশের মাটিতে চাষ করা সম্ভব এবং সেটাকেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমাদের $1,00,000 উপরে আর্ন করা সম্ভব বলে আপনি মনে করছেন। তো সেই বিষয়টিকে আপনি ক্লিয়ার করে বলবেন? অ্যাকচুয়ালি আমি যে সি ফুড বলছি, সি ফুড বললে হয়তো দর্শকটা কনফিউজ হয়ে যাবে। এটা একটা টাইটেল, রেস্টুরেন্ট বিজনেস, এটা একটা টাইটেল সি ফুড। যেমন ধরেন তারা ফ্রগ যেটা আছে এটাকে সি ফুড কাউন্ট করে, ঝিনুক, শামুক এটাও সি ফুড কাউন্ট করে। যেমন ধরেন সি ফুডের ক্র্যাব লেগস আছে, 30,000 ফিট নিচের থেকে তারা এটা ক্যাচ করে সমুদ্রে, ওটাও সি ফুড। এগুলি একটা টাইটেল। তো আমাদের সুইট ওয়াটার যেটা আছে আমাদের হাওয়ার বাওয়ারগুলিতে, কালকে আমি যেমন ধরেন রাষ্ট্রপতির হাওরে গেলাম, ওনাদের বাড়িতেও গেছি আমি, তো ওইখানে দেখলাম যে কিশোরগঞ্জে এত বড় একটা বিশাল আমাদের একটা অ্যাসেট আমাদের হাওর, এটা আমরা কেউ রিয়েলাইজ করি না। এই হাওর দিয়ে আমরা সারা বিশ্বের মানুষের সি ফুডের চাহিদা আমরা পূরণ করতে পারবো। একেবারে এটা বিরাট একটা সম্পদ, আল্লাহর আমাদের বিশেষ রহমত। এই হাওরটা আমাদের বিরাট একটা অ্যাসেট, এটা আমরা
ডিফারেন্টভাবে এটা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। আমরা অরিজিনাল এটাতে কী আসবে এটা কেউ আমরা জানি না। সেই জন্য এটা যদি আমরা মার্কেটগুলি আমাদের গভর্নমেন্ট যদি মানে এটা এই জিনিসগুলিকে একটু খুঁজে বের করে এইটা কীভাবে ইউটিলাইজ করা যাবে। পানি কিন্তু আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা এই পানিটা কীভাবে হোল্ড করতে পারি। তারা বলছে 6 মাসের উপরে পানিটা হোল্ড করা যায় না। এই পানিটা যে হোল্ড করা যেত এটা আমাদের জন্য বিরাট একটা অ্যাসেট ছিল। স্টিল 6 মাস আমাদের জন্য অনেক সময়। 6 মাসে আপনার একটা প্রোডাক্ট আপনি মানে 15 থেকে একটা প্রোডাক্ট রেডি হয়ে যায় বিক্রি করার জন্য। অনেক প্রোডাক্ট আছে সি ফুডের আন্ডারে। তো আমি মনে করি এটা একটা বিরাট আমাদের জন্য অ্যাসেট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কোন কোন দেশে এগুলো রপ্তানি করা সম্ভব আমেরিকা, বলে মনে ইউরোপ, অস্ট্রেলিয়া, ইভেন সাউথ আমেরিকা, কানাডা, এরা এখন অতিরিক্ত সি ফুড ইউটিলাইজ করে। তাদের মিট থেকে তারা বেরোয় এসে সি ফুডে আসতেছে। তো গত 50 ইয়ার্সে তারা আমেরিকানরা সি ফুড ইউজ করে। এখন এই জিনিসগুলি আমরা এখান থেকেই মার্কেটটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আশা করি মার্কেটটা হিউজ। চমৎকার জনাব ভাই। আমরা আবার আতিক ভাইয়ের কাছে আসছি। আতিক ভাই, আপনি তো দীর্ঘদিন ফ্রান্সে রয়েছেন। আপনি একটু আগে বলেছেন যে আপনাদের সংগঠন থেকে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার ক্ষেত্রে এবং বাঙালিদেরকে সহযোগের মনোভাব নিয়ে আপনারা সেই সংগঠনটি করেছেন। আসলে আমরা এটাও জানি যে আপনি একজন ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তো সেই হিসাবে আমাদেরকে কি বলবেন যে আপনি রাজনীতি করছেন, সমানতালে সংগঠনও করছেন, সেখানে আপনি ব্যবসায়ী একজন। তো আপনি সেই মনোভাব থেকে বলবেন কি আমাদের বাংলাদেশকে সেই দেশে তুলে ধরার জন্য আপনাদের কি কি করণীয় রয়েছে? অবশ্যই আমার বঙ্গবন্ধু সোনার বাংলা আর জনগণনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার জন্য আমরা প্রবাসীও কম কাজ করে যাচ্ছি না। প্রবাসী বাঙালিরা যাতে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে তাদের সব কিছু যাতে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য আমরা একসাথে একযোগে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দিকে তো অবশ্যই আমরা রাজনীতিটাকে ঊর্ধ্বে রেখে যখন আমি আমার অর্গানাইজেশনের জন্য কাজ করি তখন রাজনৈতিক সব লোককে প্রাধান্য না দিয়ে আমি সব লোককেই প্রাধান্য দিয়ে থাকি। সবাইকে আমি বলি যে প্রবাসে আমরা যারা আছি প্রতিটা লোকই বাংলাদেশের জন্য প্রতিনিধিত্ব করুক, বাংলাদেশে যাতে আমরা ইনভেস্ট করতে পারি। আমাদের তিলে তিলে অর্জিত যে এই অর্থ সম্পদ আছে সবটাই বাংলাদেশে ইনভেস্ট যাতে করতে পারি সেজন্য আমি বরাবরই উপদেশ দিয়ে থাকি। করলে মনে করেন যে ওখান থেকে বিদেশি বিনিয়োগকারী পর্যন্ত আপনারা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন? আসলে ওইখানে প্রবাসে এক এক দেশের মানুষের আয় রোজগার এক এক রকম। তো ইউরোপের লোকদের যে আয় রোজগার, একজন সৌদিতে কাজ করে এদের আয় রোজগার একরকম না। তাই আমি প্রতিটি লোককে এই কথাটাই বলবো, যার যতটুকু সামর্থ্য আছে, যদি একজন সৌদি আরবের লোক তার ইনকাম হতে পারে ক্ষুদ্র আকারে হতে পারে, কিন্তু সে একটা ছোট ফার্ম করেও সে এই বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। আর একজন ইউরোপ বা আমেরিকাতে বসবাস যারা করেন তাদের ইনকাম হয়তো অনেক গুণে বেশি হতে পারে, ওই অনুপাতেই সে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে। এবং বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় দেশ মনে হয় পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি বিগত 2-3 বছর যাবৎ বাংলাদেশে ঘন ঘন আসা যাওয়া করি, কিন্তু অনেক কিছুই শিখেছি। এখন দেখছি যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর নাম্বার 1 ফর দ্য ইনভেস্টমেন্ট। এর দ্বিতীয় কোনো বিকল্প হতে পারে না। আমি প্রবাসীদেরকে বলবো আপনারা বাংলাদেশে আসেন, বাংলাদেশে ইনভেস্ট করেন। বাংলাদেশ থেকে আপনারা অনেক কিছু নিয়ে যেতে পারবেন, অনেক কিছু বাংলাদেশকেও দিতে পারবেন, বাংলাদেশ থেকে নিতেও পারবেন। কোন ধরনের প্রতিবন্ধকতা দূর হলে বাংলাদেশের ইনভেস্টমেন্টের জন্য আরো স্মুথ হবে বলে মনে করছেন আপনি? প্রতিবন্ধকতা ছোটোখাটো আছে, কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো যেমন নিরাপত্তার ব্যাপারগুলো আছে। অনেকে হয়তো ইনভেস্ট করতে এসে মনে করে যে আমি এখানে ইনভেস্ট করব, প্রবাসীরা ওদের মন মানসিকতা কিছুটা হলেও অনেকদিন বিদেশে থাকার কারণে কিছুটা পরিবর্তন হয়ে যায়। আমরা যারা বিদেশে থাকি, আমি প্রায় 23 বছর যাবৎ ফ্রান্সে আছি, আমার মন মানসিকতা আর আপনাদের বাংলাদেশে যারা এখন আছেন নতুন জেনারেশন, ওদের মন মানসিকতা এক নয়। আমি বাংলাদেশ থেকে বলতে হবে প্রায় 23 বছর পিছিয়ে আছি। তো আমার এই পরিবেশে এসে হুট করেই কেউ ইনভেস্ট করবেন না, এসে পরিবেশে অ্যাডাপ্ট হতে চেষ্টা করেন, পরিবেশের সাথে অ্যাডাপ্ট হতে হবে, ওদের মন মানসিকতা সম্বন্ধে কিছুটা শিখতে হবে, তারপরেই ইনভেস্ট করুন। বাংলাদেশে অবশ্যই সৎ লোক আছে যাদের সহযোগিতা নিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। আমি বলবো না যে বাংলাদেশ 100% নিরাপদ জায়গা, তবে নিরাপত্তার ব্যবস্থা আস্তে আস্তে হচ্ছে। আজকে বাংলাদেশের অপরাধ অনেক কমে গেছে, সব ক্ষেত্রেই বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এক্ষেত্রে সরকার অনেক উদ্যোগ নিয়েছে, আরো নিবে আশা করি আর কি। ধন্যবাদ আতিক ভাই। আমরা আবারও একটু পরেই আবার আসবো, তবে তার মধ্যে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।